ড্যাড, তুমি এত জায়গা থাকতে কেন এখানে আসতে বললে আমায়? আসতে যখন বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে মাহিব। এখন কথা না বাড়িয়ে কেউ দেখার আগে ভিতরে চলো আমার সাথে। কথাগুলো বলেই মাহিবকে নিয়ে বাড়িটার ভিতরে চলে গেল মাহবুব। বাড়িটার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে বলল, এখন বলো মাহিব, এমন ইমার্জেন্সি কেন ডাকলে আমায়? আমার চাঁদনিকে চাই ড্যাড, যে কোনো কিছুর বিনিময়ে চাঁদনিকে চাই আমার। বুঝতে পেরেছি মাহিব, কিন্তু এখন চাঁদনিকে পাওয়া সম্ভব নয় বললেই চলে। কারণ চাঁদনিও এখন ওই শ্রাবণকে ভালোবেসে ফেলেছে, আর শ্রাবণের কাছেই আছে। আমি তোমাকে চাঁদনির চেয়েও অনেক সুন্দরী মেয়ে এনে দিব মাহিব, তুমি ভুলে যাও চাঁদনিকে। এটা পসিবল নয় ড্যাড। চাঁদনি এতদিন শুধু আমায় ভালোবাসছিল, কিন্তু এখনো আমার জেদ, আমি ওকে পেয়েই ছাড়বো। চাঁদনি যদি আমার না হয় তাহলে আর কারো হতে দিব না আমি ওকে। ওকে আমার একদিনের জন্য হলেও চাই ড্যাড। এখন কেন এ কথা বলছো মাহিব? সেদিন যখন সুযোগ ছিল তখন তুমি আমার কথা শুনলে না, তাহলে এখন কেন? আমি এত কথার উত্তর দিতে পারবো না ড্যাড। তুমি কিছু করতে পারলে বলো, না হলে যা করার সব আমিই করব। মাথা গরম করো না মাহিব, তুমি আমার একমাত্র ছেলে। আমি যতটুকু খবর পেয়েছি তাতে জানতে পেরেছি তোমার উপর সন্দেহ করছে শ্রাবণ। আর ওই গাড়ি অ্যাক্সিডেন্ট যে তুমি করিয়েছো সেটা এখনো বুঝতে পারিনিও। তবে এবার যদি বুঝে যাই তাহলে তোমায় আর কোনো মতেই শ্রাবণের থেকে বাঁচাতে পারবো না আমি। তাই আমি যা বলছি তুমি তা শোনো। তুমি লন্ডনে ফিরে যাও মাহিব। নো ওয়ে ড্যাড, আমি চাঁদনিকে নিজের করে না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। আমার লাগবে না তোমার সাহায্য, যা করার আমি একাই করব। ওকে কুল মাহিব কুল। তাহলে শোনো, আমি যেভাবে বলছি তুমি সেইভাবে কাজ করো, তাহলে চাঁদনিকে পাবে তুমি। তারপর বেশ কিছুক্ষণ এইভাবে ড্যাড ছেলে কিছুক্ষণ আলোচনা করলো। তারপর কাকে যেন ফোন করলো মাহিব। বৃষ্টি, বর্ষা, শ্রাবণ আর শ্রাবণের 4 জন বডিগার্ড সবাই একসাথে বসে আছে সোফায় আর গল্প করছে বর্ষা আর সৌরভের বিয়ের ব্যাপারে। এমন সময় বৃষ্টির ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাসেলের ফোন। বৃষ্টি কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। চাঁদনি, তুই কি এখনো শ্রাবণের ওখানে আছিস বোন? শ্রাবণ কেমন আছে এখন? ওর বেশি আঘাত লাগেনি তো? হ্যাঁ ভাইয়া, আমি ওনার এখানেই আছি, আর উনি ঠিক আছেন, শুধু মাথায় আর হাতে একটু আঘাত পেয়েছেন। আচ্ছা তুই ওখানে থাক, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। কথাটা বলে বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল রাসেল। বৃষ্টি ফোন ডাকতেই শ্রাবণ বৃষ্টিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কে ফোন করেছিল বৃষ্টি? রাসেল ভাইয়া নাকি? হ্যাঁ, রাসেল ভাইয়াই ফোন করেছিল, বলল ভাবিকে নিয়ে এখানে আসছে। ও, কিন্তু হঠাৎ রাসেল ভাইয়ার ব্যবহার তো চেঞ্জ হলো কি করে? উনি তো তোমায় দিয়ে ডিভোর্স পেপারে সাইন করাতে চেয়েছিলেন আজকে, তাহলে হঠাৎ এখন আমার প্রতি এত খেয়াল করার কারণ? ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না আমার। আপনার কথা জিজ্ঞেস করলো ভাইয়া। আপনি কি আমার ভাইয়াকে সন্দেহ করছেন শ্রাবণ? হতে পারে ভাইয়া আপনাকে ভুল বুঝে আমায় ডিভোর্স পেপারে সাইন করাতে চাইছিল, কিন্তু তাই বলে তো এই নয় যে ভাইয়া নিজের ভুল বুঝতে পারবে না। হয়তো ভাইয়া তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এখন আপনাকে দেখতে আসছে। কথাগুলো রাগে গলায় বলল বৃষ্টি। বৃষ্টিকে রেগে যেতে দেখে শ্রাবণ বলল, আরে সুইটহার্ট, তুমি রেগে যাচ্ছ কেন এইভাবে? আমি তো এমনি মজা করে বলছিলাম। হাজার হলেও তোমার ভাই তো আমার শালা হয়, তাই না বলো? একটু মজা তো করতেই পারি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু বলার আগেই বর্ষা বলল, এই জন্যই লোকে বলে যে ছেলেরা যতই রাগী আর নামি দামি ব্যক্তি বা বাইরে হিংস্র বাঘের মতো হোক না কেন, কোনো ঘরের বউয়ের কাছে তারা ভেজা বেড়াল। কথাটা বলে ফিক করে হেসে দিল বর্ষা। বর্ষার কথা শুনে বৃষ্টিও হেসে দিল। আর ওদের হাসি দেখে শ্রাবণ আর সৌরভ রাগী চোখে তাকালো ওদের দিকে। সাথে সাথে বৃষ্টি আর বর্ষা উঠে বউ দৌড় দিল। আর দৌড় দেওয়ার আগেই বলল, ছেলেরা সব ভেজা বিড়াল, ভিতর ডিম। কথাটা বলে দুজনেই ফুরুত। এদিকে বৃষ্টি আর বর্ষার এমন কাণ্ড দেখে শ্রাবণ আর শ্রাবণের বডিগার্ডরা হা হা করে হেসে দিল। সন্ধ্যার পর রাসেল আর স্নেহা এলো শ্রাবণকে দেখতে। আসার সময় অনেক ফল আর জুস নিয়ে এলো রাসেল শ্রাবণের জন্য। রাসেলের বাসার ভিতরে ঢুকেই ফলগুলো বৃষ্টির হাতে দিয়ে শ্রাবণকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল, আমার কিছু হয়নি ডাক্তার, আপনি আমার বৃষ্টিকে দেখুন, অজ্ঞান হয়ে গেছে।
শ্রাবণের কথা শুনে নার্সকে দিয়ে বৃষ্টিকে একটা কেবিনে নিয়ে গিয়ে সিটে শুয়ে দেওয়া হলো। তারপর ডাক্তার বৃষ্টিকে চেক আপ করে দেখে বলল, মনে হচ্ছে ম্যাডাম কোনো কিছু থেকে খুব ভয় পেয়েছেন আর জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া ওনার তেমন কিছুই হয়নি, শি ইজ অলরাইট। কিন্তু একটা কথা বুঝতে পারছি না মিস্টার শ্রাবণ, আপনাদের যখন কারোরই কিছু হয়নি তাহলে আপনাদের শরীরে এত রক্ত এলো কোথা থেকে? ডাক্তারের কথা শুনে শ্রাবণ রাগে গলায় দাঁতের দাঁত চেপে বলল, আপনার যেটা কাজ সেটা করুন ডাক্তার, এসব জিনিস নিয়ে আপনার না ভাবলেও চলবে। শ্রাবণের কথা শুনে ভয়ে চুপ হয়ে গেল ডাক্তার। ডাক্তারকে চুপ করে থাকতে দেখে শ্রাবণ বলল, বৃষ্টি জ্ঞান ফিরবে কখন ডাক্তার? ও সুস্থ হয়ে যাবে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার শ্রাবণ, ম্যাডামের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে, একটু পরেই ওনার জ্ঞান ফিরবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। শ্রাবণের কথা শুনে ডাক্তার চলে যায় বৃষ্টির কেবিন থেকে। তারপর শ্রাবণ বৃষ্টির পাশে থাকা একজন নার্সকে ডেকে বলল, সিস্টার, আমি এখন একটু বাসায় যাব, আধ ঘন্টার মাঝে চলে আসবো আমি। আপনার আবার বৃষ্টির দিকে খেয়াল রাখবেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। কথাটা বলেই চলে যেতে নিল শ্রাবণ। আর তখনই কেবিনে ঢুকলো বর্ষা আর শ্রাবণের বডিগার্ডেরা। ওদের দেখে শ্রাবণ গম্ভীর গলায় বলল, ওদিকে সব কাজ শেষ করে এসছো তো তোমরা? শ্রাবণের কথা শুনে নাজমুল আর সৌরভ কিছু বলবে তার আগে অন্য দুজন বডিগার্ড বলে উঠল, জি স্যার, আপনি যেমন বলেছিলেন সব তেমন করেই এসেছি আমরা। ওই দুজনের কথা শুনে নাজমুল আর সৌরভ কিছু বলল না। বডিগার্ডদের কথা শুনে শ্রাবণ বলল, গুড, এখন তোমরা সবাই এখানে থেকে আমার বৃষ্টির দিকে নজর রাখো। আমি বাসায় থেকে এখনই আসছি। বর্ষা, আমার বৃষ্টির দিকে খেয়াল রেখো। জি ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। বর্ষার কথা শুনে শ্রাবণ বাইরের দিকে পা বাড়ালো। আর তখনই সৌরভ বলল, স্যার আপনি একা যাচ্ছেন? যদি কোনো বিপদ হয় আমরা দুজন আপনার সাথে আসি, আর দুজন এখানে থাকুক। না, আমি একাই যাব, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। তোমরা বৃষ্টিকে পাহারা দাও, ওর জ্ঞান ফিরলে আমায় খবর দিও, আর ওর যেন কোনো অসুবিধা না হয়। শ্রাবণের কথা শুনে কেউ আর কিছু বলল না। শ্রাবণ চলে গেল বাসার উদ্দেশ্যে। শ্রাবণ চলে যেতেই বর্ষা গিয়ে বৃষ্টির পাশে বসলো আর বডিগার্ডরা পাহারা দিতে লাগলো দরজা দাঁড়িয়ে। হঠাৎ সৌরভ ওই দুজন বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমরা স্যারের কাছে কথা লুকালে কেন? কেন স্যারকে বললে না মাহবুব আঙ্কেলের কথা? সৌরভের কথা শুনে ওই বডিগার্ড দুজন থতমত খেয়ে বলল, আসলে তোমরা তো দেখলেই স্যার ম্যাডামের চিন্তা কেমন জন্য রেগে আছে। এর উপর যদি আমরা স্যারকে বলতাম যে আমরা স্যারের বলা কাজ সম্পূর্ণ না করেই ওনার চাচার কথায় ফিরে এসেছি, তাহলে স্যার আমাদের নিশ্চিত মেরে ফেলতেন। তাই নিজেদের ভালোর জন্যই স্যারের থেকে কথাটা লুকিয়েছি আমরা। ওদের কথা শুনে সৌরভ আর নাজমুল একসাথে বলল, হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই বলেছো, আসলেই স্যারকে না বলাই ভালো হয়েছে। তারপর যে যার মতন চুপ করে দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো। এদিকে শ্রাবণ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালো। তারপর গোসল করে কাপড় পাল্টে নিল। একদম ফ্রেশ হয়ে বেলকনিতে এসে শ্রাবণ যেন কাকে ফোন করলো। তারপর বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে ফোন কেটে দিল। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লো বৃষ্টির কাছে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বৃষ্টি আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। বৃষ্টির জ্ঞান ফিরতেই বর্ষা আনন্দিত হয়ে সৌরভের কাছে গিয়ে বলল, সৌরভ, শ্রাবণ ভাইয়াকে ফোন করে বলো বৃষ্টির জ্ঞান ফিরেছে, আমি বৃষ্টির কাছে যাচ্ছি। কথা বলে হাসি মুখে বৃষ্টির কাছে ফিরে এলো বর্ষা। আর সৌরভ ফোন বের করে কল করলো শ্রাবণকে। কল দিয়ে অবাক হয়ে গেল সৌরভ, কারণ শ্রাবণ ওদের সামনে এসে দাঁড়িয়েছে আর ফোনটা ওর পকেটেই বাজছে। শ্রাবণকে দেখে ফোনটা পকেটে রেখে সৌরভ বলল, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, আর আমি আপনাকে ফোন করে বলে যাচ্ছি বৃষ্টি ম্যাডামের জ্ঞান ফিরেছে। সৌরভের কথা শুনে বাঁকা এসে শ্রাবণ বলল, নিজের জান পাখিকে এখানে অজ্ঞান অবস্থায় রেখে কি করে আসতে দেরি করি বলো? তাই দেরি না করে চলে আসলাম নিজের জান পাখিটার কাছে। কথাটা বলেই বডিগার্ডদের উত্তরের আর অপেক্ষা না করে কেবিনে ঢুকলো শ্রাবণ। বৃষ্টি জ্ঞান ফিরে উঠে বসে প্রচন্ড মাথা ঘুরছে ওর। কি হয়েছিল ওর সাথে তার কিছুই মনে পড়ছে না বৃষ্টির। তাই মাথায় দুহাত চেপে ধরে বসে আছে বৃষ্টি। বর্ষা বৃষ্টির এই অবস্থা দেখে ডাকতে চেয়েও ডাকছে না ওকে। কিন্তু শ্রাবণ ডাইরেক্ট বৃষ্টির পাশে গিয়ে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, এখন কেমন লাগছে জান? এভাবে বসে আছো কেন তুমি? মাথার ভিতর খারাপ লাগছে? কাপড় চোপড় চেঞ্জ করে নাও জান, আমি তোমার জন্য বাসা থেকে ড্রেস এনেছি।
শ্রাবণের কথা শুনে মুখ তুলে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি। তারপর কি যেন ভেবে নিজের দিকে তাকালো আর দেখলো ওর সারা শরীরে কাপড়ে এখনো ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে, হাতের তালুতে গালে রক্ত লেগে আছে। এসব দেখেই বৃষ্টির চোখের সামনে মাহিবকে মারার সেই ভয়ানক ঘটনা ভেসে উঠল। সাথে সাথে চিৎকার করে শ্রাবণের সামনে থেকে নিচে নেমে গেল বৃষ্টি আর নিজের মুখটা দুহাতে ঢেকে কান্না করতে লাগলো। বৃষ্টির কান্না দেখে শ্রাবণ এগিয়ে গেল বৃষ্টির দিকে, তারপর বলল, কি হয়েছে জান, তুমি আমায় দেখে এমন ভয় পাচ্ছ কেন? এ দেখো জান, আমি তোমার শ্রাবণ। আমায় বলো, কোথায় খারাপ লাগছে তোমার জান? শ্রাবণের কথা শুনে মুখ ঢেকে রেখেই চিৎকার করে বৃষ্টি বলল, আপনি আমার কাছে আসবেন না, প্লিজ মাফ করুন আমায়। আপনাকে দেখে খুব ভয় করছে আমার। আপনি মানুষ নন, আপনি একজন সাইকো। প্লিজ কাছে আসবেন না। আর আমার কথাগুলো বলতে বলতে বর্ষাকে গিয়ে জড়িয়ে ধরলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই বর্ষা শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া প্লিজ আপনি এখন ওকে কিছু বলবেন না, আপনি এখন এখান থেকে যান, আমি বৃষ্টিকে শান্ত করে আপনাকে ডাকবো। বর্ষার কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো শ্রাবণ, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে বর্ষার হাতে বৃষ্টির এক সেট ড্রেস দিয়ে ইশারায় বলল ওকে পরিয়ে দিতে। শ্রাবণ চলে গেলে বৃষ্টি মাথায় হাত বুলিয়ে বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করলো বর্ষা, কিন্তু বৃষ্টি চোখ বন্ধ করেই বলে যাচ্ছে, আপনি মানুষ নয় শ্রাবণ, আপনি একজন সাইকো। আপনি একজন হিংস্র জানোয়ারের মতো মানুষ মারতেও পিছু পা হন না। আপনি খুব খারাপ শ্রাবণ, খুব বাজে আপনি। বৃষ্টির কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বর্ষা বলল, বৃষ্টি, এই বৃষ্টি তাকা আমার দিকে, এই দেখ চলে গেছে শ্রাবণ ভাইয়া, উনি আর এখানে নেই। ভয় পাস না বৃষ্টি, আমি আছি তো তোর পাশে। বর্ষার কথা শুনে বর্ষার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি, তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো। বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো। বর্ষার কথা শুনে বর্ষার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি, তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো। বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো। বৃষ্টিকে সামনে বসিয়ে বৃষ্টির ডান হাতে নিজের দু হাতে শক্ত করে ধরলো বর্ষা, তারপর নরম সুরে বলতে লাগলো, আচ্ছা বৃষ্টি, আমি জানি যে তুই তোর ভাইয়া আর ভাবিকে অসম্ভব ভালোবাসিস। এখন তোর সামনে যদি কেউ তোর ভাইয়াকে খুন করে, তোর ভাবিকে ধর্ষণ করার চেষ্টা করে, তাহলে তুই সেই লোককে কি করবি? বর্ষার কথা শুনে বৃষ্টি 1 মিনিটও দেরি না করে রাগী গলায় বলে উঠল, আমি খুন করে ফেলবো তাকে। তার বেঁচে থাকার কোনো মানেই নেই। যে হাত দিয়ে ওরা আমার ভাইকে মারবে সে হাত কেটে ফেলবো আমি। যে চোখ দিয়ে ওরা আমার ভাবির দিকে খারাপ নজরে তাকাবে সেই চোখ তুলে নিব আমি। কথাগুলো বলে নিজেই নিজেকে অবাক হয়ে যায় বৃষ্টি, কারণ কথাগুলো বলা শেষ হতেই শ্রাবণের কথা মনে পড়ে যায় ওর। সাথে সাথে বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে বর্ষার হাত ধরে বলে, আমার শ্রাবণ কোথায় বর্ষা? আমি ওকে ভুল বুঝেছি, ওকে দূরে সরিয়ে দিয়েছি। ও কোথায় বর্ষা? আমি বুঝতে পেরেছি যে শ্রাবণ মাহিবের সাথে যেটা করেছে সেটা আমার জন্যই করেছে। ওই মাহিব আমার সর্বনাশ করতে চেয়েছিল। শ্রাবণ আমায় বাঁচিয়েছে। আমি শ্রাবণের কাছে ক্ষমা চাইবো বর্ষা, প্লিজ ডাক শ্রাবণকে। বৃষ্টির কথা শুনে মুচকি হেসে দিল বর্ষা, তারপর বৃষ্টির গালে হাত রেখে বলল, যাক বাবা, আমার আর কষ্ট করে তোকে বোঝাতে হলো না, নিজে থেকেই বুঝতে পারলি তোর ভুলটা। তুই এখানে বস, আমি শ্রাবণ ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলে মুচকি এসে চলে গেল বর্ষা, আর বৃষ্টি গোমরা মুখ করে বসে রইল। একটু পর বর্ষা ফিরে এসে বলল, সরি রে বৃষ্টি, শ্রাবণ ভাইয়া চলে গেছেন, তুই ওনাকে রাগ করে দূরে সরিয়ে দিয়েছিস, তাই উনি হয়তো অভিমান করে বাসা ছেড়ে চলে গেছেন। তবে যাওয়ার আগে এখানে সব কাজ শেষ করে দিয়ে গেছে। তুই এক্ষুনি বাসায় যেতে পারবি আমাদের সাথে। তাহলে আর দেরি করিস না বর্ষা, আমি এক্ষুনি যেতে চাই ওনার কাছে। ওনার অভিমান ভাঙাতে চাই আমি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।
মাহিবের অর্ডার পেতেই মাহিবের লোকেরা রাসেলকে ধরে জোর করে নিয়ে গেল, বন্দি করে রাখলো একটা অন্ধকার রুমে। রাসেলকে নিয়ে গেল মাহিব বাঁকা এসে বৃষ্টি যে রুমে আছে সেই রুমে ঢুকলো। রুমে ঢুকে মাহিব দেখে বৃষ্টির জ্ঞান ফিরেছে, কিন্তু বৃষ্টি মাতালের মতন করছে সেই স্প্রের অ্যাকশনের কারণে। বৃষ্টি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আর তখনই মাহিব গিয়ে বৃষ্টির কাছে দাঁড়ালো। মাহিবের কথা শুনে বৃষ্টি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, তোমার জ্ঞান ফিরেছে সুইটার, তাহলে তো ভালোই। এখন যা হবে তোমার হুঁশ থাকতেই হবে। নিজের সর্বনাশ নিজে দেখবে তুমি। আমাকে রিজেক্ট করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি চাঁদনি। মাহিবের কথা শুনে ভয় পেয়ে গেল বৃষ্টি। বৃষ্টি ঢুলু ঢুলু পায়ে উঠে দাঁড়িয়ে বলল, মাহিব আপনি এখানে? আমি কোথায়? আমি এখানে এলাম কি করে? আর কি সব বলছেন আপনি? কি চান আপনি? রাসেল ভাইয়া কোথায়? আমি বাড়ি যাব। যাবো তো সোনা, তার আগে আমায় কিছু দিয়ে তো যাও। মানে কি চান আপনি? বেশি কিছু না, তোমার সাথে বাসর করতে চাই, সেটাও বিয়ের আগে। প্লিজ আমায় ছেড়ে দিন মাহিব, যেতে দিন আমায়। আপনি না আমার বন্ধু, বন্ধুর এত বড় সর্বনাশ করতে কষ্ট হবে না আপনার? রাসেল ভাইয়া তুমি কোথায়? আমায় এখান থেকে নিয়ে যাও প্লিজ, আমার অনেক ভয় করছে। রাসেল ভাইয়া। বৃষ্টির কথা শুনে হাঁ করে হেসে দিল মাহিব। তারপর বলল, কাউকে ডেকেই আজ কোনো কাজ হবে না সুইটার, তাই ভালোই ভালোই আমার কাছে ধরা দাও তুমি। প্লিজ মাহিব আমার কাছে আসবেন না। আমার শ্রাবণ যদি একবার জানতে পারে তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবে আপনাকেও। প্লিজ যেতে দিন আমায় আপনি, প্লিজ। শ্রাবণ শ্রাবণ শ্রাবণ, এই শ্রাবণ কিন্তু পারবই আমি। তার আগে আজকে আমি তোমাকে চাই, কাছে এসো সুইটার। কথাগুলো বলেই বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো মাহিব, আর হাত বাড়ালো বৃষ্টির হিজাবের দিকে। বৃষ্টি মাহিবকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ঢুলু ঢুলু পায়ে পিছন থেকে পিছাতে লাগলো। পিছুতে দেওয়ালের সাথে ঠেকে গেল বৃষ্টি। এদিকে মাহিব বৃষ্টির একদম কাছে চলে এসেছে। হঠাৎ এক টানে বৃষ্টির হিজাবটা খুলে দূরে ছুঁড়ে ফেললো মাহিব। সাথে সাথে জোরে চিৎকার দিয়ে বৃষ্টির দুহাত নিজেকে ঢেকে রাখার চেষ্টা করলো। বৃষ্টির এরকম আচরণে মাহিব বাঁকা এসে বলল, এবার কোথায় যাবে সুইটার? আজকে তো তোমার আমার কাছে ধরা দিতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নাই তো। আর এখানে বাঁচানোর জন্য তোমার ওই শ্রাবণও নেই যে তোমায় আমার হাত থেকে বাঁচাবে। আমায় যেতে দিন প্লিজ মাহিব, এত বড় ক্ষতি করবেন না আপনি আমার। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবুও আমার এত বড় সর্বনাশ করবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার। যা বলবো তাই শুনবে? তাহলে দূরে কেন যাচ্ছ সোনা, কাছে আসো আমার, আমি তো তোমাকেই চাই। কথাটা বলে আচমকা বৃষ্টির একটা হাত ধরে ধাক্কা দিয়ে বৃষ্টিকে বিছানায় ফেলে দিল মাহিব। তারপর এগিয়ে যেতে লাগলো বৃষ্টির কাছে। নিজের সর্বনাশ এমন সামনে দেখে আকুতি মিনতি করতে লাগলো বৃষ্টি, কিন্তু বৃষ্টির কোনো কথায় কান না দিয়ে মাহিব নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তারপর বৃষ্টির কাছাকাছি আসতে কেউ একজন সজোরে লাথি মারলো মাহিবের পা চড়ে। লাথি খেয়ে মাহিব ছিটকে পড়লো খাট থেকে একটু দূরে নিচে। মাহিবকে ছিটকে পড়তে দেখে সামনের দিকে অবাক হয়ে তাকালো বৃষ্টি। সামনের মানুষটাকে দেখতেই হাসি ফুটে উঠল বৃষ্টির মুখে, যেন দেহে পান ফিরে পেল বৃষ্টি। বৃষ্টি আর দেরি না করে খাট থেকে নেমে দৌড়ে গিয়ে শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। শ্রাবণ নিজের গায়ের কোটটা খুলে বৃষ্টির গায়ে পরিয়ে দিল। তারপর বৃষ্টিকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে মাহিবের দিকে ফিরে তাকালো। শ্রাবণের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে রাগে। কপালের রগগুলো সব ফুলে উঠেছে। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে রাগে। হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে শ্রাবণ, যেন হিংস্র কোনো বাঘ দাঁড়িয়ে আছে মাহিবের সামনে। শ্রাবণের এমন রূপ দেখে গলা শুকিয়ে গেল মাহিবের, কারণ মাহিব মাহবুবের থেকে যতটুকু শুনেছে তাতেও ভালো করেই বুঝতে পারছে ওর কপালে এখন খুব বাজে কিছু আছে। রাগে থরথর করে কাঁপছে শ্রাবণের সমস্ত শরীর। শ্রাবণের এমন রূপ দেখে মাহিব ভয়ে ঢোক গিলতে গিলতে বাইরে থাকা ওর লোকদের ডাক দিল, কিন্তু কারোর কোনো সাড়া নেই। তাই মাহিব উঠে ভয়ে ভয়ে দেওয়ালের ঘেঁষে রুমের থেকে বাইরে বের হলো। বাইরে বেরিয়ে যেন মাহিবের মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ ওর সব লোকের মাথায় কুলি খাওয়া অবস্থায় পড়ে আছে সবাই, আর শ্রাবণের বডিগার্ডরা দাঁড়িয়ে আছে সব লাশের সামনে। মাহিবের সব লোককে নিজে হাতে খুন করেছে শ্রাবণ, সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে। নিজের লোকেদের এমন করুণ অবস্থা থেকে দৌড়ে পালাতে চাইল মাহিব। সাথে সাথে মাহিবের পায়ে গুলি করে দিল শ্রাবণ। পায়ে গুলি খেয়ে ধপ করে নিচে পড়ে গেল মাহিব। তারপর শ্রাবণের দিকে ঘুরে বসে আকুতি মিনতি করে বলতে লাগলো,
শ্রাবণ, আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার বৃষ্টির দিকে চোখ তুলেও তাকাবো না। চলে যাব লন্ডনে। আমায় মেরো না প্লিজ শ্রাবণ। আমাকে মারলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তুমিও সুখে থাকতে পারবে না শ্রাবণ। তাই ছেড়ে দাও আমায় প্লিজ। মাহিবের কথা শুনে একটা চকচকে ছুরি হাতে মাহিবের কাছে এগিয়ে আসলো শ্রাবণ। তারপর মাহিবের মুখ থেকে জোর করে জিহ্বাটা টেনে বের করে খ্যাচ করে কেটে দিল শ্রাবণ। শ্রাবণের পিছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল বৃষ্টি। জিহ্বা ছাড়া মাহিব গলা কাটা মুরগির মতন ছটপট করতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওর, শুধু গড়গড় শব্দ হচ্ছে। মাহিবকে ছটপট করতে দেখে মরিচের গুঁড়া এনে কাটা জিহ্বায় লাগিয়ে দিল শ্রাবণ। তারপর মাহিবের চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলল, কেমন লাগছে এখন তোর? ঠিক এমনটাই লেগেছিল আমার যখন তুই আমার আত্মার গায়ে হাত দিয়েছিলি। তুই কি ভেবেছিস শ্রাবণ তার বৃষ্টিকে এমনি এমনি ছেড়ে রেখেছে? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল তোর ওপর আর বৃষ্টির ওই অমানুষ ভাইয়ের ওপর। তোরা কি ভেবেছিস তোরা আমার বৃষ্টিকে এইভাবে শেষ করে দিতে চাইবি আর আমি চুপ করে বসে থাকবো? আমি যখন বারবার মেরে ফেলার প্ল্যান করেছিস তখন তো আমি তোকে চিনে গেছিলাম, কিন্তু আমার বৃষ্টি তোকে বন্ধুভাবে বলে আর ওর কাছে কথা দিয়েছিলাম বলে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছি আমি। কিন্তু কিন্তু আজকে তোকে আমি কি করবো বল আমায়? এই বল না, বল কি করবো তোকে? তুই কার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস জানিস তুই? বৃষ্টি শুধু আমার ভালোবাসা না, ও আমার প্রাণ। আর তুই আমার প্রাণের গায়ে হাত দিবি আর আমি কিছুই জানতে পারবো না? এই হাত দিয়ে তুই ওকে স্পর্শ করেছিস তাই না? এই হাত আমি কথাগুলো বলতে বলতে মাহিবের হাতটা মেঝেতে রেখে ছুরি দিয়ে একটা একটা করে আঙুল কাটতে লাগলো শ্রাবণ, একদম কুচি কুচি করে। মাহিব পাগলের মতন আচরণ করছে, কিন্তু চিৎকার করতে পারছে না জিহ্বা নাই বলে। এমন দৃশ্য সহ্য করতে না পেরে বৃষ্টি চিৎকার করে বলল, শ্রাবণ প্লিজ থামুন, আমি আর সহ্য করতে পারছি না, ছেড়ে দিন ওকে। আপনি কি একটা মানুষ? কিভাবে পারছেন একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে মারতে? প্লিজ ওনাকে ছেড়ে দিন শ্রাবণ। বৃষ্টি চিৎকার শুনে মাহিবকে রেখে বৃষ্টির কাছে এগিয়ে গেল শ্রাবণ। শ্রাবণকে কাছে আসতে থেকে ভয়ে পিছিয়ে গেল বৃষ্টি, কারণ শ্রাবণকে এখন খুবই হিংস্র দেখাচ্ছে। শ্রাবণ বৃষ্টির কাছে এসে রক্তমাখা হাতে বৃষ্টির গালে আলতো করে হাত রেখে বলল, জান আর একটু ধৈর্য ধরো, ওকে তো বোঝাতে হবে ও কার গায়ে হাত দিয়েছে। তোমার দিকে চোখ তুলে তাকালে ও চোখ তুলে নিই আমি, আর ও কিনা। কথাটা বলেই দৌড়ে মাহিবের কাছে গিয়ে মাহিবের চোখ দুটো ছুরি দিয়ে উপড়ে নিল শ্রাবণ। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাহিব। এই দৃশ্যটা আর সহ্য করতে পারল না বৃষ্টি, একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। কিন্তু এখন বৃষ্টির দিকে নজর নেই শ্রাবণের। শ্রাবণ এখন নিজের মাঝেই নেই, ও একটা সাইকোতে পরিণত হয়েছে। মাহিবের মরে যাওয়ার পরেও ইচ্ছা মতন আঘাত করতে লাগলো ওকে। সারা শরীর কেটে ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, পুরো মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তবুও যেন নিজের রাগগুলোকে কন্ট্রোল করতে পারছে না শ্রাবণ। শ্রাবণের এমন রূপ দেখে রীতিমতন কাঁপছে ওর বডিগার্ডরা। এর আগে ওরা শ্রাবণের রাগ দেখেছে, কিন্তু আজকে যেন শ্রাবণকে কোনো হিংস্র ক্ষুধার্ত প্রাণীকেও হার মানাবে। মাহিবকে মারা শেষ করে বৃষ্টির দিকে ফিরে তাকালো শ্রাবণ। তারপর বৃষ্টিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে ওকে কোলে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, জান কি হয়েছে তোমার? এই দেখো আমি ওই শয়তানটাকে শাস্তি দিয়েছি যে তোমার সাথে খারাপ আচরণ করেছিল। তুমি চুপ করে আছো কেন জান? চোখ খোলো, তাকাও আমার দিকে। তুমি খুশি হওনি জান? এইভাবে আরো অনেকক্ষণ বৃষ্টিকে ডাকলো শ্রাবণ, কিন্তু বৃষ্টি কিছুতেই চোখ খুলছে না দেখে বৃষ্টিকে কোলে নিয়ে বাইরে যেতে যেতে শ্রাবণ বলল, আমি বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তোমরা লাশগুলো সরানোর ব্যবস্থা করো আর সব প্রমাণ মিটিয়ে দাও। কথাগুলো বলে বৃষ্টিকে নিয়ে গাড়ি করে রওনা হলো শ্রাবণ। বৃষ্টিকে নিয়ে গাড়ি করে চলে গেল শ্রাবণ, আর এদিকে সব প্রমাণগুলো লুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণের বডিগার্ডরা। একে একে মাহিবের সকল লোকের লাশগুলোকে নিয়ে মাটি চাপা দিল ওরা। কিন্তু মাহিবের লাশটাকে যখন ওরা তুলতে যাবে তখনই পিছন থেকে মাহবুর এসে বলল, দাঁড়াও, তোমরা সবাই চলে যাও, আমি এই লাশটাকে লুকিয়ে রাখবো। এখন এই কাজের চাইতে শ্রাবণের কাছে থাকার বেশি প্রয়োজন আমাদের। শ্রাবণের ওপর শত্রুরা আঘাত আনতে পারে। মাহবুরের কথা শুনে শ্রাবণের বডিগার্ডরা ঘুরে তাকালো মাহবুরের দিকে। তারপর বডিগার্ড নাজমুল বলল, কিন্তু স্যার শ্রাবণ স্যার তো আমাকে বলে গিয়েছে সব লাশ সরিয়ে প্রমাণ সরিয়ে দিতে, তাহলে আমরা এখন কি? এতটুকু বলতে মাহবুর রাগী গলায় বলল, আমি যা বলেছি তাই করো। তোমরা শ্রাবণের কাছে যাও
আর ওকে গিয়ে বলবে তোমরা সব কাজ শেষ করেই ফিরেছ। এদিকটা আমি সামলে নিচ্ছি, তোমাদের ভাবতে হবে না। মাহবুবের কথা শুনে বডিগার্ডরা আর কিছু বলার সাহস পেল না। সবাই চলে গেল শ্রাবণের কাছে। সবাই চলে যেতে মাহবুব মাহিবের লাশের সামনে এসে দু চোখের পানি ছেড়ে দিল। হু করে কাঁদতে লাগলো মাহবুব। একমাত্র আদরের ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না ও। মাহবুব ওর ছেলের লাশটাকে কোলে নিয়ে রাগের দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোকে আমি শান্তিতে থাকতে দেব না শ্রাবণ। যেভাবে তুই আমার মাহিবকে হত্যা করেছিস সেই একইভাবে কষ্ট দিয়ে মারবো আমি তোকে। আর যে চাঁদনির জন্য আমার মাহিবের আজ এই অবস্থা, সেই মেয়েকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না। এতদিন আমি শুধু তোর সম্পত্তির জন্য তোর ক্ষতি করতে চেয়েছি শ্রাবণ, কিন্তু এখন আর আমার সম্পত্তি চাই না, আমার শুধু তোকে চাই শ্রাবণ। নিজে হাতে খুন করতে চাই তোকে। যেভাবে খুন করেছিলাম তোর আব্বু আম্মুকে, ঠিক সেইভাবেই তোকেও আমি শেষ করে দেব শ্রাবণ, শেষ করে দেব তোকে। কথাগুলো বলে আবারও হু হু করে মাহিবের লাশটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মাহবুব। তারপর মাহিবের লাশটাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি কেন আমার কথা শুনলে না মাহিব? কেন আমায় কিছু না জানিয়ে এভাবে ভুল পদক্ষেপ নিলে তুমি? একটা মেয়ের জন্য কেন নিজের জীবনকে এত রিস্কের মাঝে ফেলে জীবন দিলে মাহিব? আমি যদি একটুও জানতে পারতাম তাহলে তোমায় আজ এভাবে হারাতে হতো না আমার। ওই শ্রাবণ যখন কাউকে কিছু না বলে রাগী লুকে বাসা থেকে বেরিয়ে এসেছিল, তখনই আমার ভয় হয়েছিল তোমার কেউ চিনে ফেললো নাকি, তাই আমি ওর পিছু নিয়ে আসি। কিন্তু ভাবতে পারিনি আমার আসতে এত দেরি হয়ে যাবে, আর আমি তোমায় চিরতরের মতো হারিয়ে ফেলবো। তবে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব মাহিব। ওই শ্রাবণকে নিজের হাতে শেষ করব আমি, সাথে ওর প্রাণভোমরা চাঁদনিকেও। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো মাহবুব। অনেকক্ষণ এইভাবে কান্না করার পর মাহিবের লাশ নিয়ে যাওয়ার জন্য কাকে যেন কল করলো। একটু পরে গাড়ি করে কয়েকজন লোক এসে হাজির হলো মাহবুবের সামনে। তারপর মাহিবের লাশটা তুলে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো মাহবুব। আর তখনই পাশের রুম থেকে রাসেল ডাকতে লাগলো, কেউ আছেন? দরজাটা খুলে দিন প্লিজ, আমার বোনের কোনো ক্ষতি করবেন না আপনারা। মাহি প্লিজ ভাই, দরজাটা খোল, আমার বোনকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, ওর এত বড় সর্বনাশ করো না তুমি। রাসেলের কথা শুনে মাহবুবের প্রথমে রাগ হলো, পরে কি যেন ভেবে বাঁকা হাসি দিল। তারপর দুজন লোককে ইশারা করলো রাসেলকে নিয়ে আসতে। মাহিবের লোকেরা যখন রাসেলকে ওই অন্ধকার রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তাল সামলাতে না পেরে জ্বরে দেয়ালের সাথে মাথায় আঘাত লাগে রাসেলের। সাথে সাথে রাসেল সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর যখন রাসেলের জ্ঞান ফিরে তখন ও ডেকে ডেকে এসব বলতে থাকে যা মাহবুব শোনে। বৃষ্টিকে হাসপাতালে নিয়ে ডাক্তারকে পাগলের মতন ডাকতে লাগলো শ্রাবণ। শ্রাবণের ডাক শুনে ডাক্তার নিজের কেবিন ছেড়ে দৌড়িয়ে আসে। এসেই শ্রাবণের দিকে তাকিয়ে শিউরে ওঠে ডাক্তার, কারণ শ্রাবণের সারা শরীরে রক্তে মাখামাখি। বৃষ্টিকে কোলে নেওয়ার কারণে বৃষ্টির গায়ে রক্ত লেগেছে। ডাক্তার উত্তেজিত হয়ে শ্রাবণকে বলে, এ কি মিস্টার শ্রাবণ, আপনার আর ম্যাডামের এই অবস্থা কেন? কি হয়েছে আপনাদের? আমার কিছু হয়নি ডাক্তার, আপনি আমার বৃষ্টিকে দেখুন, অজ্ঞান হয়ে গেছে। শ্রাবণের কথা শুনে নার্সকে দিয়ে বৃষ্টিকে একটা কেবিনে নিয়ে গিয়ে সিটে শুয়ে দেওয়া হলো। তারপর ডাক্তার বৃষ্টিকে চেক আপ করে দেখে বলল, মনে হচ্ছে ম্যাডাম কোনো কিছু থেকে খুব ভয় পেয়েছেন আর জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া ওনার তেমন কিছুই হয়নি, শি ইজ অলরাইট। কিন্তু একটা কথা বুঝতে পারছি না মিস্টার শ্রাবণ, আপনাদের যখন কারোরই কিছু হয়নি তাহলে আপনাদের শরীরে এত রক্ত এলো কোথা থেকে? ডাক্তারের কথা শুনে শ্রাবণ রাগে গলায় দাঁতের দাঁত চেপে বলল, আপনার যেটা কাজ সেটা করুন ডাক্তার, এসব জিনিস নিয়ে আপনার না ভাবলেও চলবে। শ্রাবণের কথা শুনে ভয়ে চুপ হয়ে গেল ডাক্তার। ডাক্তারকে চুপ করে থাকতে দেখে শ্রাবণ বলল, বৃষ্টি জ্ঞান ফিরবে কখন ডাক্তার? ও সুস্থ হয়ে যাবে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার শ্রাবণ, ম্যাডামের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে, একটু পরেই ওনার জ্ঞান ফিরবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। শ্রাবণের কথা শুনে ডাক্তার চলে যায় বৃষ্টির কেবিন থেকে। তারপর শ্রাবণ বৃষ্টির পাশে থাকা একজন নার্সকে ডেকে বলল, সিস্টার, আমি এখন একটু বাসায় যাব, আধ ঘন্টার মাঝে চলে আসবো আমি। আপনার আবার বৃষ্টির দিকে খেয়াল রাখবেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। কথাটা বলেই চলে যেতে নিল শ্রাবণ। আর তখনই কেবিনে ঢুকলো বর্ষা আর শ্রাবণের বডিগার্ডেরা। ওদের দেখে শ্রাবণ গম্ভীর গলায় বলল, ওদিকে সব কাজ শেষ করে এসছো তো তোমরা?
শ্রাবণের কথা শুনে নাজমুল আর সৌরভ কিছু বলবে তার আগে অন্য দুজন বডিগার্ড বলে উঠল, জি স্যার, আপনি যেমন বলেছিলেন সব তেমন করেই এসেছি আমরা। ওই দুজনের কথা শুনে নাজমুল আর সৌরভ কিছু বলল না। বডিগার্ডদের কথা শুনে শ্রাবণ বলল, গুড, এখন তোমরা সবাই এখানে থেকে আমার বৃষ্টির দিকে নজর রাখো। আমি বাসায় থেকে এখনই আসছি। বর্ষা, আমার বৃষ্টির দিকে খেয়াল রেখো। জি ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। বর্ষার কথা শুনে শ্রাবণ বাইরের দিকে পা বাড়ালো, আর তখনই সৌরভ বলল, স্যার আপনি একা যাচ্ছেন? যদি কোনো বিপদ হয় আমরা দুজন আপনার সাথে আসি, আর দুজন এখানে থাকুক। না, আমি একাই যাব। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। তোমরা বৃষ্টিকে পাহারা দাও, ওর জ্ঞান ফিরলে আমায় খবর দিও, আর ওর যেন কোনো অসুবিধা না হয়। শ্রাবণের কথা শুনে কেউ আর কিছু বলল না। শ্রাবণ চলে গেল বাসার উদ্দেশ্যে। শ্রাবণ চলে যেতেই বর্ষা গিয়ে বৃষ্টির পাশে বসলো, আর বডিগার্ডরা পাহারা দিতে লাগলো দরজা দাঁড়িয়ে। হঠাৎ সৌরভ ওই দুজন বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমরা স্যারের কাছে কথা লুকালে কেন? কেন স্যারকে বললে না মাহবুব আঙ্কেলের কথা? সৌরভের কথা শুনে ওই বডিগার্ড দুজন থতমত খেয়ে বলল, আসলে তোমরা তো দেখলেই স্যার ম্যাডামের চিন্তা কেমন জন্য এগিয়ে আছে। এর উপর যদি আমরা স্যারকে বলতাম যে আমরা স্যারের বলা কাজ সম্পূর্ণ না করেই ওনার চাচার কথায় ফিরে এসেছি, তাহলে স্যার আমাদের নিশ্চিত মেরে ফেলতেন। তাই নিজেদের ভালোর জন্যই স্যারের থেকে কথাটা লুকিয়েছি আমরা। ওদের কথা শুনে সৌরভ আর নাজমুল একসাথে বলল, হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই বলেছো, আসলেই স্যারকে না বলাই ভালো হয়েছে। তারপর যে যার মতন চুপ করে দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো। এদিকে শ্রাবণ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালো। তারপর গোসল করে কাপড় পাল্টে নিল। একদম ফ্রেশ হয়ে বেলকনিতে এসে শ্রাবণ যেন কাকে ফোন করলো। তারপর বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে ফোন কেটে দিল। তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লো বৃষ্টির কাছে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বৃষ্টি আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। বৃষ্টির জ্ঞান ফিরতেই বর্ষা আনন্দিত হয়ে সৌরভের কাছে গিয়ে বলল, সৌরভ, শ্রাবণ ভাইয়াকে ফোন করে বলো বৃষ্টির জ্ঞান ফিরেছে, আমি বৃষ্টির কাছে যাচ্ছি। কথা বলে হাসি মুখে বৃষ্টির কাছে ফিরে এলো বর্ষা। আর সৌরভ ফোন বের করে কল করলো শ্রাবণকে। কল দিয়ে অবাক হয়ে গেল সৌরভ, কারণ শ্রাবণ ওদের সামনে এসে দাঁড়িয়েছে আর ফোনটা ওর পকেটেই বাজছে। শ্রাবণকে দেখে ফোনটা পকেটে রেখে সৌরভ বলল, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, আর আমি আপনাকে ফোন করে বলে যাচ্ছি বৃষ্টি ম্যাডামের জ্ঞান ফিরেছে। সৌরভের কথা শুনে বাঁকা এসে শ্রাবণ বলল, নিজের জান পাখিকে এখানে অজ্ঞান অবস্থায় রেখে কি করে আসতে দেরি করি বলো? তাই দেরি না করে চলে আসলাম নিজের জান পাখিটার কাছে। কথাটা বলেই বডিগার্ডদের উত্তরের আর অপেক্ষা না করে কেবিনে ঢুকলো শ্রাবণ। বৃষ্টি জ্ঞান ফিরে উঠে বসে প্রচন্ড মাথা ঘুরছে ওর। কি হয়েছিল ওর সাথে তার কিছুই মনে পড়ছে না বৃষ্টির। তাই মাথায় দুহাত চেপে ধরে বসে আছে বৃষ্টি। বর্ষা বৃষ্টির এই অবস্থা দেখে ডাকতে চেয়েও ডাকছে না ওকে, কিন্তু শ্রাবণ ডাইরেক্ট বৃষ্টির পাশে গিয়ে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, এখন কেমন লাগছে জান? এভাবে বসে আছো কেন তুমি? মাথার ভিতর খারাপ লাগছে? কাপড় চোপড় চেঞ্জ করে নাও জান, আমি তোমার জন্য বাসা থেকে ড্রেস এনেছি। শ্রাবণের কথা শুনে মুখ তুলে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি। তারপর কি যেন ভেবে নিজের দিকে তাকালো, আর দেখলো ওর সারা শরীরে কাপড়ে এখনো ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে। হাতের তালুতে গালে রক্ত লেগে আছে। এসব দেখেই বৃষ্টির চোখের সামনে মাহিবকে মারার সেই ভয়ানক ঘটনা ভেসে উঠল। সাথে সাথে চিৎকার করে শ্রাবণের সামনে থেকে নিচে নেমে গেল বৃষ্টি, আর নিজের মুখটা দুহাতে ঢেকে কান্না করতে লাগলো। বৃষ্টির কান্না দেখে শ্রাবণ এগিয়ে গেল বৃষ্টির দিকে। তারপর বলল, কি হয়েছে জান? তো আমায় দেখে এমন ভয় পাচ্ছ কেন? এ দেখো জান, আমি তোমার শ্রাবণ। আমায় বলো, কোথায় খারাপ লাগছে তোমার জান? শ্রাবণের কথা শুনে মুখ ঢেকে রেখেই চিৎকার করে বৃষ্টি বলল, আপনি আমার কাছে আসবেন না, প্লিজ মাফ করুন আমায়। আপনাকে দেখে খুব ভয় করছে আমার। আপনি মানুষ নন, আপনি একজন সাইকো। প্লিজ কাছে আসবেন না। আর আমার কথাগুলো বলতে বলতে বর্ষাকে গিয়ে জড়িয়ে ধরলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই বর্ষা শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া প্লিজ, আপনি এখন ওকে কিছু বলবেন না, আপনি এখন এখান থেকে যান, আমি বৃষ্টিকে শান্ত করে আপনাকে ডাকবো। বর্ষার কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো শ্রাবণ, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে বর্ষার হাতে বৃষ্টির এক সেট ড্রেস দিয়ে ইশারায় বলল ওকে পরিয়ে দিতে।
শ্রাবণ চলে গেলে বৃষ্টি মাথায় হাত বুলিয়ে বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করলো বর্ষা, কিন্তু বৃষ্টি চোখ বন্ধ করেই বলে যাচ্ছে, আপনি মানুষ নয় শ্রাবণ, আপনি একজন সাইকো। আপনি একজন হিংস্র জানোয়ারের মতো মানুষ মারতেও পিছু পা হন না। আপনি খুব খারাপ শ্রাবণ, খুব বাজে আপনি। বৃষ্টির কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বর্ষা বলল, বৃষ্টি, এই বৃষ্টি, তাকা আমার দিকে। এই দেখ, চলে গেছে শ্রাবণ ভাইয়া, উনি আর এখানে নেই। ভয় পাস না বৃষ্টি, আমি আছি তো তোর পাশে। বর্ষার কথা শুনে বর্ষার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি। তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো। বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো। বর্ষার কথা শুনে বর্ষার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি। তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ। তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো। বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো। বৃষ্টিকে সামনে বসিয়ে বৃষ্টির ডান হাতে নিজের দু হাতে শক্ত করে ধরলো বর্ষা। তারপর নরম সুরে বলতে লাগলো, আচ্ছা বৃষ্টি, আমি জানি যে তুই তোর ভাইয়া আর ভাবিকে অসম্ভব ভালোবাসিস। এখন তোর সামনে যদি কেউ তোর ভাইয়াকে খুন করে, তোর ভাবিকে ধর্ষণ করার চেষ্টা করে, তাহলে তুই সেই লোককে কি করবি? বর্ষার কথা শুনে বৃষ্টি 1 মিনিটও দেরি না করে রাগী গলায় বলে উঠল, আমি খুন করে ফেলবো তাকে। তার বেঁচে থাকার কোনো মানেই নেই। যে হাত দিয়ে ওরা আমার ভাইকে মারবে সে হাত কেটে ফেলবো আমি। যে চোখ দিয়ে ওরা আমার ভাবির দিকে খারাপ নজরে তাকাবে সেই চোখ তুলে নিব আমি। কথাগুলো বলে নিজেই নিজেকে অবাক হয়ে যায় বৃষ্টি, কারণ কথাগুলো বলা শেষ হতে শ্রাবণের কথা মনে পড়ে যায় ওর। সাথে সাথে বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে বর্ষার হাত ধরে বলে, আমার শ্রাবণ কোথায় বর্ষা? আমি ওকে ভুল বুঝেছি, ওকে দূরে সরিয়ে দিয়েছি। ও কোথায় বর্ষা? আমি বুঝতে পেরেছি যে শ্রাবণ মাহিবের সাথে যেটা করেছে সেটা আমার জন্যই করেছে। ওই মাহিব আমার সর্বনাশ করতে চেয়েছিল। শ্রাবণ আমায় বাঁচিয়েছে। আমি শ্রাবণের কাছে ক্ষমা চাইব বর্ষা, প্লিজ ডাক শ্রাবণকে। বৃষ্টির কথা শুনে মুচকি হেসে দিল বর্ষা। তারপর বৃষ্টির গালে হাত রেখে বলল, যাক বাবা, আমার আর কষ্ট করে তোকে বোঝাতে হলো না, নিজে থেকেই বুঝতে পারলি তোর ভুলটা। তুই এখানে বস, আমি শ্রাবণ ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলে মুচকি এসে চলে গেল বর্ষা, আর বৃষ্টি গোমরা মুখ করে বসে রইল। একটু পর বর্ষা ফিরে এসে বলল, সরি রে বৃষ্টি, শ্রাবণ ভাইয়া চলে গেছেন, তুই ওনাকে রাগ করে দূরে সরিয়ে দিয়েছিস, তাই উনি হয়তো অভিমান করে বাসা ছেড়ে চলে গেছেন। তবে যাওয়ার আগে এখানে সব কাজ শেষ করে দিয়ে গেছে। তুই এক্ষুনি বাসায় যেতে পারবি আমাদের সাথে। তাহলে আর দেরি করিস না বর্ষা, আমি এক্ষুনি যেতে চাই ওনার কাছে। ওনার বৃষ্টির কথা শুনে মুচকি হেসে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লো বর্ষা আর শ্রাবণের বডিগার্ডরা। কিছুক্ষণের মাঝে শ্রাবণের বাসায় পৌঁছে গেল ওরা। বাসার সামনে গাড়ি থামতে দৌড়ে বাসায় ঢুকে শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি। রুমে গিয়ে দেখে শ্রাবণ রুমে নেই, তাই বৃষ্টি আবারও ফিরে আসতে চাইলো। আর তখনই বৃষ্টির কানে ভেসে আসলো গিটারের সুর। বৃষ্টি আর বুঝতে বাকি রইল না শ্রাবণ বেলকনিতে বসে গিটার বাজাচ্ছে। বৃষ্টি এক মুহূর্ত দেরি না করে চলে গেল বেলকনিতে শ্রাবণের সামনে। শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেই গিটার বাজানো বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো বৃষ্টির চোখে পানি ছলছল করছে। এটা দেখে শ্রাবণ কিছু বলবে তার আগে বৃষ্টি উঁচু হয়ে দাঁড়িয়ে শ্রাবণের ঠোঁট আঁকড়ে ধরলো। বৃষ্টির এমন কাণ্ডে রীতিমতন 440 ভোল্টের ঝটকা খেলো শ্রাবণ। কিছুক্ষণ পর বৃষ্টি শ্রাবণকে ছেড়ে দিল। শ্রাবণ বড় বড় চোখ করে বৃষ্টিকে কিছু বলতে যাবে, তার আগেই শ্রাবণের গালে ঠাস করে একটা চড় মেরে দিল বৃষ্টি। গতবারের মতন এবারও শ্রাবণ যেন বৃষ্টির ব্যবহারে 440 ভোল্টের ঝটকা খেলো। তারপর গালে হাত দিয়ে বৃষ্টির দিকে অবাক চোখে তাকালো শ্রাবণ। শ্রাবণকে তাকাতে দেখে বৃষ্টি শ্রাবণের কলার ধরে বলতে লাগলো, কি ভাবেন কি আপনি নিজেকে? যখন খুশি রাগ দেখাবেন আপনি আমার সাথে, আর আমি একটু রাগ করলেই ছেড়ে চলে আসবেন আমায়। হসপিটালে ভুল বুঝে একটু দূরে যেতে বলেছি বলে এখানে এসে দেবদাসের মতো গিটার বাজাবেন কেন? আপনি কি আমায় দুটো থাপ্পড় মেরে বোঝাতে পারতেন না ভুলটা আমার? এভাবে আমায় ফেলে চলে এলেন আপনি। একটা বারও ভাবলেন না যখন আমি নিজের ভুল বুঝতে পারবো তখন আমার কতটা খারাপ লাগবে? কান খুলে শুনে রাখুন মিস্টার শ্রাবণ চৌধুরী, এরপর যদি কখনো আমি আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরেও চলে যাই, আপনি আমায় ছিনিয়ে নিয়ে আসবেন সেখান থেকে। কখনো নিজের থেকে দূরে থাকতে দেবেন না আমায়। বৃষ্টি শুধু শ্রাবণ চৌধুরীর আর কারণ নয়, বুঝেছেন আপনি?
কথাগুলো বলার সময় বৃষ্টির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো গালের উপর। বৃষ্টি যখনই শ্রাবণকে ছেড়ে দিয়ে চলে যেতে নেবে তখনই শ্রাবণ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে চোখের জলগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে বলল, এই মেয়ে, কি ভাবো তুমি? হ্যাঁ, যখন খুশি ভুল বুঝে অবহেলা করবে আমায়, আর সব সময় এমন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদবে। কেন বুঝতে চাও না তুমি? আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, তোমার অবহেলাগুলো বুকের এই খানটায় বুকের বাম পাশে দেখিয়ে গিয়ে লাগে। আমার কতটা কষ্ট হয় তখন বোঝো তুমি? আর কি যেন বলছিলে তুমি? যদি আমায় ভুল বুঝে দূরে চলে যাও তাহলে তোমায় ফিরিয়ে আনতে, তাই না? এরপর কখনো আমায় ভুল বুঝে দূরে যাওয়ার চেষ্টা করে দেখো, ঠ্যাং ভেঙে চোখের সামনে বসিয়ে রাখবো, তারপর দেখবো কি করে দূরে যাও আমার থেকে। শ্রাবণের কথা শুনে বৃষ্টির চোখ বড় বড় করে আস্তে করে বলল, সাদিকে আর রাক্ষস ডাকি? আপনি তো সত্যি একটা ডেভিল রাক্ষস, সব সময় খালি ভয় দেখানো। আস্তে করে বললেও শ্রাবণ শুনতে আর ভুল হলো না বৃষ্টির কথা। তাই শ্রাবণ বাঁকা হেসে বলল, এর আগে যেন আমায় রাক্ষস বলাতে কি করেছিলাম আমি? হ্যাঁ, মনে হয় ম্যাডাম সেটা ভুলে গেছেন, তাই না? ওকে, আবার মনে করিয়ে দিচ্ছে। শ্রাবণের কথা শুনে ভয় ঢুকিল বৃষ্টি। তারপর বড় বড় চোখ করে থতমত খেয়ে বলল, দেখুন, আমায় এখন যেতে দিন, বর্ষা চলে আসবে, আমার কাজ আছে। এতটুকু বলেই শ্রাবণ একটা বাঁকা হাসি দিয়ে আলতো করে বৃষ্টির চুলের মুঠি ধরে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল বৃষ্টির। এদিকে মাহিবের দাফন সম্পন্ন করে বাসায় ফিরল মাহবুব। তারপর রাগের চোখ রক্তবর্ণ করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। তুই আজ যে মেয়ের জন্য আমার ছেলেটাকে এমন জঘন্যভাবে হত্যা করেছিস শ্রাবণ, সেই মেয়েকে আমি সারা জীবনের মতো তোর থেকে দূরে করে দিব। সেই মেয়েই হবে তোর জীবনের কাল। তোকেও আমি এমন কষ্টজনক মৃত্যু দিব শ্রাবণ, যা তুই কল্পনাও করতে পারবি না। কথাগুলো বলে কাকে যেন ফোন করলো মাহবুব। তারপর কিছুক্ষণ ফোনে কথা বলে ফোনটা কেটে দিয়ে ডেভিল হেসে বলল, এবার বুঝবি শ্রাবণ, তোর প্রিয় মানুষটাই তোর শত্রু হয়ে দাঁড়াবে, আর তুই তার কিছুই করতে পারবি না। তোকে তো শেষ করেই ছাড়বো শ্রাবণ। বৃষ্টিকে নিয়ে ডিনার করতে নিচে এলো শ্রাবণ। নিচে আসতেই হঠাৎ বৃষ্টির মনে পড়লো ওর ভাই রাসেলের কথা। তাই বৃষ্টি উত্তেজিত কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞাসা করলো, শ্রাবণ, রাসেল ভাইয়া কোথায়? মাহিব তো আমার সাথে রাসেল ভাইয়াকেও তুলে নিয়ে গেছিল, আমায় তো আপনি বাঁচিয়ে এনেছেন, কিন্তু রাসেল ভাইয়াকে তো কোথাও দেখলাম না, সে কোথায় শ্রাবণ? বৃষ্টির কথা শোনা মুহূর্তে রাগে কটমট করতে লাগলো শ্রাবণ। তারপর বলল, রাসেলকে আমি পাইনি বৃষ্টি, তবে ওকে যদি আমি পেতাম তাহলে ওকেও শেষ করে ফেলতাম আমি। তুমি জানো না বৃষ্টি, তোমার ভাই নামের কলঙ্ক ওই রাসেল তোমার ইচ্ছে করে নিয়ে গিয়েছিল ওই মাহিবের কাছে। মাহিবের টাকার লোভের পড়ে হয়তো তোমাকে ওদের কাছে গিয়ে সে সেখান থেকে চলে গেছে, তাই তাকে পাইনি আমি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রাগে লুকে বলল, মুখ সামলিয়ে কথা বলুন শ্রাবণ, ভুলে যাবেন না আপনি আমার বাবা সমতুল্য ভাইয়ের ব্যাপারে কথা বলছেন, আর আমি আমার ভাইকে চিনি, সে কখনোই আমার সাথে এমনটা করতে পারবে না। আর অজ্ঞান হওয়ার আগেও আমি দেখেছিলাম ভাইয়া আমায় বাঁচানোর জন্য কেমন ছটপট করছিল। তাহলে আমার ভাই এখন কোথায়? তার কিছু হয়নি তো? কথাগুলো বলে রাসেলের চিন্তায় কান্না করতে লাগলো বৃষ্টি। বৃষ্টিকে থামানোর জন্য শ্রাবণ কিছু বলবে, তার আগে শ্রাবণের ফোনটা বেজে উঠলো। শ্রাবণ ফোনটা কানে ধরে বলল, হ্যালো, হ্যাঁ নিলয় বলো। নিলয় শ্রাবণের আর এক বডিগার্ডের নাম। হোয়াট? কি বলছো তুমি? ওকে, তোমরা ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি ডিনার করে নিয়ে শুয়ে পড়ো বৃষ্টি, আমার আসতে দেরি হবে, কালকে আমাদের বিয়ে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ো। কথাটা বলে বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল শ্রাবণ। আর বাসায় পাহারা দেওয়ার জন্য 20 জন বডিগার্ড রেখে যায় দরজার সামনে। বৃষ্টি অবাক হয়ে চেয়ে থাকে শ্রাবণের চলে যাওয়ার দিকে। বৃষ্টির মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে ওর সাথে। শ্রাবণ চলে গেলে বৃষ্টি কিছু না খেয়েই শ্রাবণের রুমে গিয়ে শুয়ে পড়ল। ওর কেন জানি মনটা বড় কুকাইছে, যেন ওর জীবন থেকে ওর প্রিয় কিছু হারাতে যাচ্ছে।
বৃষ্টি কি করবে ভেবে পাচ্ছে না, তাই উঠে দাঁড়িয়ে বেলকনিতে চলে গেল বৃষ্টি। তারপর আকাশের দিকে তাকিয়ে রইল আনমনে। আকাশে আজকে চাঁদ নেই, নেই কোনো আলো ছায়া, চারিদিকে খুটখুটে অন্ধকারে চেয়ে আছে। বৃষ্টির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এদিকে বর্ষাও নেই, বাসায় যে ওর সাথে কথা বলে একটু মনটা ভালো করবে। শেষে আর সইতে না পারে বৃষ্টি ভাবলে ওর ভাবি স্নেহাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে কি খবর, কিন্তু ফোন পাবে কোথায়? ওর ফোনটা তো মাহিব যখন ধরে নিয়ে যায় তখন কোথায় পড়ে গেছে আর পায়নি। হঠাৎ বৃষ্টির মাথায় বুদ্ধি এলো ল্যান্ডলাইন থেকে ফোন করার। বৃষ্টি আর দেরি না করে শ্রাবণের বাসার ল্যান্ডলাইন থেকে সেনার নাম্বারে কল দিল, কিন্তু প্রায় 10 বার কল করার পরও ফোনটা রিসিভ হলো না। বৃষ্টির মনে যেন ভয়টা আরো জেগে বসলো। বৃষ্টি আর কিছুতেই ঘরে বসে থাকতে পারছে না। এদিকে শ্রাবণের আসারও নাম নেই। অনেক রাত হয়ে গেছে। বৃষ্টি ঠিক করলো ও এখনই রাসেলের বাসায় যাবে, যেই ভাবা সেই কাজ। বৃষ্টির রুম থেকে বেরিয়ে দরজার কাছে যেতে শ্রাবণে রেখে যাওয়া গার্ডরা এসে সামনে দাঁড়ালো বৃষ্টির। তারপর একজন গার্ড বলল, সরি ম্যাডাম, আপনি বাইরে যেতে পারবেন না, আপনার এই বাসা থেকে বাইরে যাওয়া বারণ। যেতে দিন আপনারা আমায়, আমি আমার ভাই ভাবির কাছে যেতে চাই। সরি ম্যাডাম, আমরা স্যারের অনুমতি ছাড়া আপনাকে কোথাও যেতে দিতে পারবো না, আপনি ভেতরে যান ম্যাডাম। বৃষ্টি অনেক চেষ্টা করেও বাইরে যেতে সক্ষম হতে পারলো না, তাই বাধ্য হয়ে রাগ নিয়ে নিজের রুমে চলে আসলো বৃষ্টি। সারা রাত পার হয়ে গেল কিন্তু শ্রাবণের আসার নাম নেই। আর আশ্চর্যজনকভাবে শ্রাবণের কোনো বডিগার্ড বা বর্ষা কেউ নেই এখানে। বৃষ্টির খুব একা একা লাগছে। সকাল 9টার সময় শ্রাবণ বাসায় ফিরল। শ্রাবণের জামা কাপড়ে রক্ত মাখা, শ্রাবণের হাতেও রক্ত, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। শ্রাবণকে এই অবস্থা দেখে দৌড়িয়ে শ্রাবণ কাছে এসে দাঁড়ালো বৃষ্টি। তারপর শ্রাবণের দিকে অবাক চোখে তাকিয়ে বৃষ্টি বলল, এ কি শ্রাবণ, এই অবস্থা কেন আপনার? আজকে আবার কাকে খুন করে আসলেন আপনি? কার রক্ত এগুলো? কি হলো শ্রাবণ, উত্তর দিন আমার কথার। আর কত মানুষকে খুন করে খুনি হবেন আপনি? বৃষ্টির কথা শুনে শ্রাবণ নিচের দিকে তাকিয়ে অপরাধীর মতন বলল, আমি বাঁচাতে পারিনি বৃষ্টি, আমি বাঁচাতে পারিনি তাদের। কাদের কথা বলছেন আপনি শ্রাবণ? কাদের বাঁচাতে পারেননি আপনি? বিশ্বাস করো বৃষ্টি, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করার ছিল না আমার। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার। আমি রাসেল ভাইয়া স্নেহাকে বাঁচাতে পারিনি বৃষ্টি। শ্রাবণের শেষ কথাটা শোনার সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বৃষ্টির। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বৃষ্টি। বৃষ্টি দুপা পিছিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কি বলছেন কি আপনি? রাসেল ভাইয়া আর ভাবিকে বাঁচাতে পারেননি মানে কি? আমি ঠিকই বলছি বৃষ্টি, আমাদের কোনো অচেনা শত্রু আমি পৌঁছানোর আগে নির্মমভাবে খুন করেছে রাসেল ভাইয়া স্নেহা ভাবিকে। আমি শত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারিনি বৃষ্টি, পারিনি আমি। শ্রাবণের কথা শুনে স্তব্ধ হয়ে গেল বৃষ্টি। ধপ করে নিচে বসে পড়ে চিৎকার করে কান্না করতে করতে বৃষ্টি বলতে লাগলো, এ হতে পারে না শ্রাবণ, আমার ভাইয়া ভাবির কিছু হতে পারে না। তারা আমার ভাই ভাবি নয়, আমার মা বাবা ছিল। শ্রাবণ, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না। আপনি মিথ্যে বলছেন। বলুন শ্রাবণ, আপনি যা বলছেন সব মিথ্যে। আমার ভাই ভাবি ভালো আছে, সুস্থ আছে ওরা। বৃষ্টির অবস্থা দেখে শ্রাবণ বৃষ্টির পাশে বসে বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না জান, কেঁদো না তুমি। যে রাসেল ভাইয়া স্নেহা ভাবিকে খুন করেছে তাকে ছাড়বো না আমি, তাকেও আমি মাহিবের চাইতে ভয়ানক শাস্তি দিয়ে মারবো। আমি আমার ভাইয়া আর ভাবির কাছে যাব শ্রাবণ, আমায় নিয়ে চলুন তাদের কাছে। আমি ভাইয়া আর ভাবির কাছে যাব। শান্ত হও জান, কোথাও যেতে হবে না তোমায়। রাসেল ভাইয়া স্নেহা ভাবির লাশ নিয়ে এসেছি আমি এখানে। কোথায় শ্রাবণ, কোথায় আমার ভাইয়া আর ভাবি? কথাগুলো বলতে বলতে বাইরের দিকে ছুটতে গেল বৃষ্টি। বাইরে গিয়ে দেখলো সাদা কাপড়ে পেঁচানো দুটো লাশের পড়ে আছে সামনে। দুটো লাশই রক্ত মাখামাখি। বৃষ্টির কাঁপা কাঁপা হাতে একটি লাশের মুখের উপরে কাপড়টা সরালো আর দেখলো রাসেলের লাশ। রাসেলের গলা কেটে হাতের রগ আর পায়ের রগ কেটে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে ওকে। রাসেলের লাশ দেখে আর সহ্য করতে পারলো না বৃষ্টি, কান্নায় ভেঙে পড়লো ও। শ্রাবণও এসে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলো ওকে, কিন্তু কিছুতেই বৃষ্টির চোখের পানি যেন আর বাদ মানছে না। তারপর কাঁপা কাঁপা হাতে স্নেহার মুখের উপর কাপড়টা সরালো বৃষ্টি। স্নেহার মুখের কাপড়টা সরাতেই ভয়ে চিৎকার করে উঠল বৃষ্টি, আর চিৎকার করে মুখ লাগালো শ্রাবণের বুকে, কারণ স্নেহার মুখটা একেবারে থিতলি, চেহারাটা একদমই চেনা যাচ্ছে না। সারা মুখে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে।
কি বিভৎস মৃত্যু! উফ, আর সহ্য করতে পারলো না বৃষ্টি। জ্ঞান হারিয়ে ঢলে পড়লো শ্রাবণের বুকে। বৃষ্টিকে কোলে তুলে নিয়ে ভিতরে চলে গেল শ্রাবণ। তারপর বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিল ও। তারপর বৃষ্টির জ্ঞান ফেরার আগেই দাফন কাজ সম্পন্ন করলো শ্রাবণ। শ্রাবণ আর বৃষ্টিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। রাতে জ্ঞান ফিরে নিজেকে বিছানায় আবিষ্কার করলো বৃষ্টি। সামনে তাকিয়ে দেখলো শ্রাবণ বসে আছে ওর পাশে, আর এক নজর তাকিয়ে আছে ওর দিকে। শ্রাবণকে দেখে ধরপড়িয়ে উঠে বসলো বৃষ্টি। তারপর শ্রাবণের হাত ধরে বলল, কে আমার ভাই আর ভাবিকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে শ্রাবণ? আপনি বলুন আমায়, আমি নিজে হাতে খুন করব তাকে। কি অপরাধ করেছিল আমার ভাই আর ভাবি যে এমন নির্মম ভাবে হত্যা করলো ওদের? ওরা আমার বাবা মা ছিল শ্রাবণ, বাবা মা ছিল আমার। শান্ত হও বৃষ্টি, যে এই কাজ করেছে তাকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো তাকে আমি। কিন্তু তোমার শরীরও ভালো নেই বৃষ্টি, তুমি শান্ত হও, আমি অবশ্যই খুঁজে বের করবো আসল খুনিকে। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো বৃষ্টি। শ্রাবণ আর বাধা দিল না, কাঁদতে দিল ওকে। কেটে গেছে 15টা দিন। এর মাঝে আসল কালপিট সম্পর্কে অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলেছে শ্রাবণ। কিন্তু বর্ষা বা শ্রাবণের বডিগার্ড নাজমুল আর সৌরভের কোনো খবর পাওয়া যায়নি কোথাও। ওরা কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। এই কদিন পাগলের মতন খুঁজেছে শ্রাবণ ওদের, কিন্তু কোথাও পায়নি ওদের। বৃষ্টিও নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। শ্রাবণের অফুরন্ত ভালোবাসা আর স্নেহে। সেই দিন বৃষ্টির ভাই ভাবির মৃত্যুর জন্য বিয়ে হয়নি বৃষ্টি আর শ্রাবণের, কিন্তু ওরা তো আসলে স্বামী স্ত্রী হয়, তাই এক ছাদের নিচেই বাস করে দুজন। তবে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। তাই আজকে কোনো প্রকার আয়োজন বা অনুষ্ঠান ছাড়াই শুধু কাবিন কালমা পড়ে বিয়ে হচ্ছে শ্রাবণ আর বৃষ্টির। শ্রাবণ ওর প্রাণভ্রমরা বৃষ্টিকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই বৃষ্টির অমতে বিয়ের আয়োজন করেছে শ্রাবণ। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। বৃষ্টি মন খারাপ থাকলেও হাসি মুখেই কবুল 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 বলে দিল। বিয়ে হয়ে গেল শ্রাবণের সাথে ওর। আজ থেকে ওরা একে অপরের সারা জীবনের সাথী হয়ে গেল। আর কোনো বাধা আর কোনো সংকট রইল না শ্রাবণ আর বৃষ্টির মাঝে। রাতে ফুল দিয়ে সাজানো বাসর করে বসে আছে বৃষ্টি। নেই কোনো হাসি, নেই কোনো আনন্দ, বরং দু চোখ বেয়ে অঝরে ঝরছে নোনা জল। ভাইয়া ভাবি আর বর্ষাকে খুব মিস করছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল বৃষ্টির। বৃষ্টির সামনের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ রুমে ঢুকছে। শ্রাবণের মুখটাও কেমন মলিন হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ওর মনটাও ভালো নেই। শ্রাবণ বৃষ্টির কাছে এসে বৃষ্টির পাশে বসে কিছু বলতে যাবে, আর তখনই শ্রাবণের ফোনটা বেজে উঠল। না চাওয়ার সত্ত্বেও ফোনটা রিসিভ করলো শ্রাবণ। ওই পাশের ব্যক্তির কথা শুনে যেমন রাগে ফুটে উঠল শ্রাবণের মুখ, তেমনি দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। শ্রাবণ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল শ্রাবণ। শ্রাবণের চোখগুলো যেমন রাগে আগুন হয়ে আছে, তেমনি জল গড়িয়ে আছড়ে পড়ছে। বৃষ্টি শ্রাবণের এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারছে না, তাই শ্রাবণের কাঁধে হাত রেখে বৃষ্টি বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। কি হয়েছে আপনার শ্রাবণ? আপনি এভাবে চোখের জল ফেলছেন কেন? কে ফোন করেছিল শ্রাবণ, আর কি এমন বললো সে যে আপনি এভাবে কাঁদছেন? বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো শ্রাবণ। তারপর গম্ভীর গলায় বলল, জানো বৃষ্টি, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা একদমই না। আর সেই বিশ্বাসঘাতক যদি হয় খুব কাছের কেউ, যাকে আমি নিজের চাইতেও বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তাকে কি করতে ইচ্ছা করে বলো বৃষ্টি? আমার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না বৃষ্টি যে আমার নিজের ছোট আব্বু তোমার ভাই আর ভাবির মৃত্যুর জন্য দায়ী। এমনকি মাহিবের বাবাও আমার ছোট আব্বু। সে আমার সম্পত্তির লোভে পড়ে নিজের বিয়ের কথা লুকিয়েছে আমার কাছে, বারবার খুন করার চেষ্টা করেছে আমায়। এমনকি নিজের ছেলে মাহিবকেও লাগিয়েছিল আমাদের পেছনে। সত্যি আজ নিজেকে বড় একা মনে হচ্ছে বৃষ্টি। তাকে নিজের বাবার মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সে আমার সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় বিশ্বাসঘাতক। এটা মেনে নিয়ে কষ্ট হচ্ছে আমার, খুব বেশি কষ্ট হচ্ছে। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। অবাক চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টি বলল, এসব আপনি কি বলছেন শ্রাবণ? আপনার ছোট আব্বু
আমার ভাই ভাবির মৃত্যুর জন্য দায়ী, আর তার ছেলেই ছিলেন মাহিব? এটা কি করে সম্ভব শ্রাবণ? হ্যাঁ বৃষ্টি, এটাই সত্যি। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আবার সন্দেহ হয়েছিল। কারণ মাহিবের চেহারাটা আমার ছোট আব্বু মাহবুবের সাথে অনেক মেলে, এমনকি নামটাও। এমনকি মাহিবের মরার সময় ওর কাছ থেকে একটা বাটন ফোন পাই আমি, যেটাতে শুধু ছোট আব্বু নাম্বার ছিল, ড্যাড দিয়ে সেভ করা। তবে আমি শিওর হতে এতদিন যাবো ছোট আব্বুর পিছনে লোক লাগিয়েছিলাম, আর আজ সেটা প্রমাণ সহ জানতে পারলাম। সত্যি বৃষ্টি, আমি বিশ্বাস করতে পারছি না এখনো যে আমার ছোট আব্বুই সব কিছুর জন্য দায়ী। শ্রাবণের এমন অবস্থা দেখে শ্রাবণের কাছে এগিয়ে বসলো বৃষ্টি। তারপর শ্রাবণের মাথা বুকে জড়িয়ে নিয়ে বলল, জানেন শ্রাবণ, ছোটবেলায় আমি যখন কোনো কিছু নিয়ে অনেক কষ্টে থাকতাম, তখন আমি আম্মুর বুকে মুখ লুকিয়ে কাঁদতাম। এতে আমার মনটা অনেকটাই ভালো লাগতো, কষ্টটাও হালকা হয়ে যেত। কারণ আমার সবচাইতে বেশি ভালোবাসার মানুষ ছিল আমার আম্মু। আর আমি জানি পৃথিবীতে আপনি যদি সব চাইতে বেশি ভালো কাউকে বেসে থাকেন, সে হলো আমি। তাই আপনি আমার বুকে জড়িয়ে থেকে কাঁদতে পারেন শ্রাবণ, আপনাকে বাধা দিব না আমি। তবে আমি আমার ভাই ভাবি হত্যার বিচার চাই শ্রাবণ। আমিও প্রতিশোধ নিতে চাই আপনার ছোট আব্বুর ওপর। বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো শ্রাবণ। তারপর বাচ্চাদের মতন কাঁদতে লাগলো বৃষ্টির বুকে। কিছুক্ষণ কান্না করার পর শ্রাবণ মুখ তুলে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বৃষ্টি, তুমি জানো না তুমি আমার কি? আমার সারা পৃথিবী একদিক হলে তুমি আমার একদিকে। তুমি আমার নিঃশ্বাস, আমার প্রাণ তুমি। মানুষের প্রাণটা বেরিয়ে গেলে যেমন মানুষের জীবনের সমাপ্তি ঘটে, তেমনই তোমার কিছু হলেও আমার জীবনের সমাপ্তি ঘটবে বৃষ্টি। তুমি কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না বৃষ্টি, তাহলে আমার মাঝে যে ভালো মানুষটা আছে না, সেটা সারা জীবনের মতো হারিয়ে যাবে বৃষ্টি। তখন আমি হয়তো সত্যিই হয়ে যাব হিংস্র কোনো সাইকো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি শ্রাবণের বুকে মাথা রেখে বলল, আমি কখনো আপনার বিশ্বাসের অমর্যাদা করব না শ্রাবণ। সারা জীবন পাশে থাকবো আপনার, আমার ভালোবাসায় ভরিয়ে দিব আমি আপনার জীবন। বৃষ্টির কথা শুনে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর বৃষ্টিকে জড়িয়ে নিল নিজের বুকে। কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিয়ে শ্রাবণ রাগী গলায় বলল, বৃষ্টি, তুমি থাকো, আমি মাহবুবের সব হিসাব নিকাশ শেষ করে আসছি। আমাদের সব শত্রুকে শেষ করেই তোমার সাথে নতুন জীবনে পা রাখবো আমি, যে জীবনে থাকবে না কোনো রাগ, কোনো খুন খারাপই। কথাগুলো বলে বৃষ্টিকে রেখে হনহনিয়ে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি ভেজে চোখ নিয়ে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। শ্রাবণ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দৌড়ে বৃষ্টির কাছে আসলো বর্ষা। বর্ষা এসেই হাঁপাতে হাঁপাতে বৃষ্টিকে বলল, বৃষ্টি, বৃষ্টি, তোর সাথে আমার অনেক কথা আছে বৃষ্টি। বর্ষা, তুই এ সময় কোথা থেকে আসলি? আর তোকে এমন লাগছে কেন? এতদিন কোথায় ছিলি তুই? আর সৌরভ ভাইয়াই বা কোথায়? আমি তোকে সব বলবো বৃষ্টি, অনেক কিছু ঘটে গেছে এর মাঝে। তুই আগে শান্ত হয়ে এখানে বস বর্ষা, তারপর বল কি হয়েছে তোর। বেশ কিছুক্ষণ বৃষ্টির সাথে কথা বলে দৌড়ে কোথায় যেন চলে গেল বর্ষা। আর বৃষ্টি স্তব্ধ হয়ে বসে রইল খাটে। শ্রাবণের লোকেরা শ্রাবণকে খবর দেয় ওর চাচা মাহাবুরের কথা। মাহাবুর তখন সেই বাড়িতেই ছিল যেখানে মাহিবকে নিয়ে ষড়যন্ত্র করত ও। শ্রাবণ একাই ডাইরেক্ট চলে যায় মাহাবুরের সামনে। সামনে মাহাবুরের অনেক লোক আছে। শ্রাবণ মাহাবুরের সামনে যেতেই মাহাবুর থতমত খেয়ে বলে, শ্রাবণ, তুই এখানে? কেন ছোট আব্বু, আমায় দেখে অবাক হচ্ছে বুঝি, নাকি নিজের ছেলের খুনিকে দেখে ভয় পাচ্ছ? শ্রাবণের কথা শুনে মুহূর্তে রাগ ফুটে ওঠে মাহাবুরের মুখে। মাহাবুর রাগী গলায় বলে, ওহ, তার মানে সব জেনে গেছিস তুই? হ্যাঁ ছোট আব্বু, হ্যাঁ, সব জেনে গেছি আমি। কি ভেবেছিলে তুমি যে সারা জীবন আড়ালে থেকে শ্রাবণ চৌধুরীকে মারতে চাইবে, আর শ্রাবণ চৌধুরী তো জানতেও পারবে না? এত লোভ তোমার ছোট আব্বু যে সামান্য সম্পত্তি লোভে তুমি নিজের বড় ভাইয়ের ছেলেকে হত্যা করার প্ল্যান করতেও পিছপা হলে না? মাহাবুর শ্রাবণকে দেখে ভাবলো শ্রাবণ হয়তো একা এসেছে, তাও কোনো অস্ত্র ছাড়াই। তাই মাহাবুর হা হা করে হেসে দিয়ে বলল, হ্যাঁ, আমি লোভী। তোর সব সম্পত্তি চাই আমার শ্রাবণ, সব কিছু চাই আমার।
মাহবুরের কথা শুনে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ দিয়ে। যাকে এতদিন নিজের বাবার স্থান দিয়েছিল তার মুখে এমন বিশ্বাসঘাতকতার মতন কথা শুনে মেনে নিতে পারছে না শ্রাবণ। শ্রাবণ অসহায় চোখে মাহবুরের দিকে তাকিয়ে বলল, তোমার এতই যখন সম্পত্তি দরকার ছিল ছোট আব্বু, তুমি আমায় একবার বলেই দেখতে, আমি নিজে আমার সব সম্পত্তি লিখে দিতাম তোমায়। কেন এইভাবে বিশ্বাসঘাতকতা করলে ছোট আব্বু, কেন? কি বললি তুই শ্রাবণ? তুই লিখে দিবি আমায় সম্পত্তি? আরে যেখানে আমার আপন বড় ভাই ভাবি আমায় সম্পত্তি দিল না, সেখানে তাদের ছেলে আমায় সম্পত্তি দিবে? এটা আমি কি করে ভাবতে পারি শ্রাবণ? আমি এতটাও বোকা নই। একবার বলেই দেখতে ছোট আব্বু, আমি তোমায় সব সম্পত্তি দিই কিনা। শুধু শুধু আমার ওপর হিংসা থেকে কেন মারলে তুমি বৃষ্টির ভাই ভাবিকে? কেন বারবার মেরে ফেলার চেষ্টা করলে আমায়? এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে ছোট আব্বু? তোকে তো মারতেই হবে শ্রাবণ। এতদিন তোকে শুধু সম্পত্তির জন্য মারতে চেয়েছি আমি, কিন্তু এখন আমি তোকে মারতে চাই আমার ছেলে মাহিবের মৃত্যুর প্রতিশোধ নিতে। যেভাবে তুই ছোট থাকতে মেরেছিলাম তোর বাবা মাকে, ঠিক একইভাবে আজকে মারবো আমি তোকে শ্রাবণ। মাহবুরের কথা শুনে দুপা পিছিয়ে গেল শ্রাবণ। তারপর অবাক চোখে মাহবুরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার বাবাকে খুন করেছিলে ছোট আব্বু, শুধুমাত্র আমার সম্পত্তির লোভে? হ্যাঁ, আমি মেরেছিলাম ওদের। তোর বাবা বিজনেসে আমার চাইতে অনেক এগিয়ে গিয়েছিল, যা সহ্য হচ্ছিল না আমার। তাই আমি প্ল্যান করি তোর বাবার সব কিছু কেড়ে নিতে, কিন্তু আমার প্ল্যানের সব কিছু তোর মা জেনে যায়। তাই নিজে হাতে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করি তাকে। আর সবার চোখে দেখায় তোর মা ছাদ থেকে পা পিছলে পড়ে মারা গেছে। তারপর তোর বাবার পিছে পড়ে থাকি সম্পত্তি আমার নামে নিব বলে, কিন্তু তোর বাবাও সন্দেহ করতে শুরু করে আমায়। তাই সব সম্পত্তি তোর নামে গোপনে উইল করে দিয়ে যাই। তাই তোর বাবাকেও পথ থেকে সরিয়ে দেয় আমি, গাড়ির ব্রেক ফেল করে দিয়ে। আর তারপর আমার রাস্তার সব চাইতে বড় কাটা হয়ে দাঁড়াস তুই। কিন্তু তোকে আমি মারতে পারছিলাম না, কারণ তোর বাবা উইলটা এমন করে গেছে যে তোর যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে তোর কোনো সম্পত্তি পাবো না আমি। তাই আমি তোকে না মেরে তোর প্রাণভোমরা বৃষ্টিকে মারতে চাই, কিন্তু সেখানে বাধা দেয় আমার ছেলে মাহিব। ও বৃষ্টির প্রেমে পড়ে যায়, আর ওকেও তুই নির্মমভাবে খুন করেছিস শ্রাবণ। আজকে তোর মৃত্যু তোকে এখানে টেনে এনেছে শ্রাবণ। তোর মা বাবার মতো তোকেও খুন করব আজকে আমি। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আর সম্পত্তি দুটোই পাবো আজ আমি। তারপর শেষ করব ওই বৃষ্টি নামের মেয়েটাকে। মাহবুরের কথাগুলো শেষ হতেই শরীরের সমস্ত শক্তি দিয়ে মাহবুরের বুকে লাথি মারল শ্রাবণ। এত জোরে লাথি খেয়ে পিছনের দেওয়ালের সাথে জোরে এসে বাড়ি খেলো মাহবুর। তারপর বুকে হাত দিয়ে কাঁচতে লাগলো মাহবুর। সাথে সাথে চারিদিক থেকে মাহবুরের লোক এসে পিস্তল হাতে ঘিরে ধরলো শ্রাবণকে। শ্রাবণের চোখ থেকে যেন আগুনের লাভা বেরোচ্ছে। রাগে থরথর করে কাঁপছে শ্রাবণ। মুখটা একদম লাল টকটকে হয়ে গেছে রাগে। কপালের রগগুলো ফুলে উঠেছে। শ্রাবণকে ঘিরে ধরতে বাইরে থেকে শ্রাবণের অনেক লোক এসে মাহবুরের লোকেদের মাথায় পিছন থেকে পিস্তল ধরল। সাথে সাথে সবাই ভয়ে নিজেদের হাতের অস্ত্র ফেলে হাত উপরের দিকে তুলল। শ্রাবণের হাতের ইশারায় মাহবুর লোকদের নিয়ে বাইরে চলে গেল শ্রাবণের লোকেরা। রুমের মাঝে এখন শুধু মাহবুর আর শ্রাবণ। শ্রাবণ মাহবুরের কাছে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল, কি ভেবেছিস তুই মাহবুর? আমি একা এসেছি বলে তুই আমায় আমার বাবা মায়ের মতো মেরে দিবি? তুই এখনো শ্রাবণকে চিনতে পারিসনি মাহবুর, বরং তুই নিজে মুখে সব স্বীকার করে নিজের মৃত্যুকে আরো আহ্বান করেছিস। তোকে আমি এতটাই বিশ্বাস করতাম আর ভালোবাসতাম যে তোকে আমি ছেড়ে দিয়ে চেয়েছিলাম, কিন্তু আমি তখন জানতাম না যে তুই আমার বাবা মাকে খুন করেছিস। আর তোকে শাস্তি হিসেবে শুধু মৃত্যু দিলেও সেটা কম হয়ে যাবে। কতটা লোভিয়া জানোয়ার হলে একটা মানুষ নিজের ভাই ভাবিকে হত্যা করে আর তাদের ছেলের অসরলতার সুযোগ নিয়ে তাকে মেরে ফেলতে চায়, সেটা মানুষ তোকে দেখলে বুঝবে। তুই শুধু আমার মা বাবা আর বৃষ্টির ভাই ভাবিকে মারিসটি রে, তুই তুই মেরে ফেলেছিস বিশ্বাসকে, হাত বাড়িয়েছিস আমার প্রাণ বৃষ্টির জীবনের দিকেও। তোকে তো আমি এমন শাস্তি দেব যেরপর কেউ এমন ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করা তাকে 1000 বার ভাববে। কথাগুলো বলেই মাহবুরকে টেনে তুলে দাঁড় করালো শ্রাবণ। তারপর নাকের উপর সজোরে একটা ঘুষি মেরে দিল।
খুশি খেয়ে মাহাবুরের নাক থেকে গলগলিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মাহাবুর পিছন দিকে পেছাতে পেছাতে বলল, শ্রাবণ, আমায় ছেড়ে দে শ্রাবণ। আমি তো চাচা হই, তুই ভাগ্নে হয়ে নিজের চাচাকে মারবি? ছেড়ে দে আমায় শ্রাবণ। মাহাবুরের কথা শুনে মাহাবুরের পেটের উপর জোরে লাথি মারল শ্রাবণ। লাথি খেয়ে কিছুটা দৌড়ে ছিটকে পড়ল মাহাবুর। শ্রাবণ দৌড়ে গিয়ে মাহাবুরের কলার ধরে টেনে তুললে বলতে লাগলো, তুই চাচা নস, চাচা নামের কলঙ্ক তুই। তোর মতো লোভীদের জন্য আজ শত শত পরিবারের সুখ শান্তি নাই। তুই আমার বাবা মাকে মেরে এতিম করেছিস। আমায় ফিরিয়ে দে, আমায় আমার বাবা মাকে ফিরিয়ে দে, আমার ছোটবেলা। কথাগুলো বলছে আর মাহাবুরকে মারছে শ্রাবণ। এদিকে শ্রাবণের চোখ থেকে পড়ে চলেছে অযোধ্যারায় পানি। এক রুম থেকে মারতে মারতে আর এক রুমে নিয়ে আসলো মাহাবুরকে। মাহাবুরের নাক মুখ দিয়ে সামনে রক্ত ঝরছে। পেটে হাত দিয়ে পেছোতে পেছোতে মাহাবুর বলছে, আমায় ছেড়ে দে শ্রাবণ, আমি লন্ডনে চলে যাব, আর কখনো আসবো না তোদের মাঝে। আমায় ক্ষমা করে দে শ্রাবণ। মাহাবুরের কথা শুনে আর ওর অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে শ্রাবণের। শ্রাবণ তো মাহাবুরকে সত্যি অনেক ভালোবাসতো। শ্রাবণের রাগ হলেও মন আর চাইছে না মাহাবুরকে মারতে। শ্রাবণ হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে, তারপর চিৎকার করে বলতে লাগলো, ছোট আব্বু, তুমি কেন এমন করলে আমার সাথে? ছোট আব্বু, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি ক্ষতি করেছিল তোমার? হ্যাঁ, আমার বাবা মা? কেন তুমি এভাবে আমায় এতিম করে দিলে? তোমায় তো কখন আমি বাবার থেকে আলাদা করে দেখিনি ছোট আব্বু। তাহলে কেন আজ তুমি বাধ্য করলে আমায় তোমার গায়ে হাত তুলতে? চলে যাও ছোট আব্বু, তুমি চলে যাও, আর কখনো ফিরে এসো না আমার সামনে। আমি পারবো না তোমায় মারতে, পারবো না আমি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল শ্রাবণ। শ্রাবণের এমন অবস্থা দেখে মাহাবুরের মুখে রহস্যজনক হাসি ফুটে উঠল। মাহাবুর নিজের হাতের ঘড়িতে কি যেন লিখলো, তারপর সেটা সেন্ড করে দিল। তারপর পাশে তাকিয়ে দেখলো একটা পিস্তল পড়ে আছে নিচে। মাহাবুর আর দেরি না করে পিস্তলটা হাতে তুলে নিল, কিন্তু যখনই শ্রাবণকে গুলি করতে যাবে তখনই শ্রাবণ এসে পিস্তল কেড়ে নিয়ে পিছন থেকে গলা জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা কুত্তার লেজের চাইতেও খারাপ রে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোকে আমি ছোট আব্বু বলে ডেকেছি এতদিন। যেখানে এত কিছুর পরেও তোকে আমি মুক্তি দিলাম, সেখানে তুই আবারও আমায় মারার চেষ্টা করছিস। তোর আর কোনো ক্ষমা নাই মাহবুর, কোনো ক্ষমা নাই তোর। কথাগুলো বলে মাহাবুরের হাত দিয়ে মাহাবুরকে মাথায় ঠাস ঠাস করে 2টা গুলি করে দিল শ্রাবণ। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাহাবুর। মাহাবুরকে মেরে মাহাবুরের লাশের পাশে চিৎকার করে কাঁদতে লাগলো শ্রাবণ। তখনই রুমের মাঝে প্রবেশ করলো বৃষ্টি। বৃষ্টিকে দেখে শ্রাবণ বৃষ্টির কাছে উঠে গিয়ে বলল, আবার সব শেষ বৃষ্টি। আজ থেকে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ রইলে না। আমি বড় একা হয়ে গেলাম বৃষ্টি, বড় একা হয়ে গেলাম আমি। কেন এইভাবে ঠকালে আমায়? আমার সবচেয়ে আপন, যাকে আমি বাবার আসনে বসিয়েছিলাম, সে বলতে পারো বৃষ্টি, আমি এখন কি করে নিজেকে ক্ষমা করব? আমার বুকটা ফেটে যাচ্ছে বৃষ্টি, আগুন জ্বলছে আমার বুকের মাঝে। আমি একটু শান্তি চাই বৃষ্টি, একটু শান্তি চাই আমি। কথাগুলো বলতে বলতে বৃষ্টিকে জড়িয়ে ধরল শ্রাবণ, কিন্তু বৃষ্টি কিছু বলছে না। বৃষ্টির চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে অঝরে। শ্রাবণ বৃষ্টিকে জড়িয়ে ধরে বৃষ্টির কাঁধে মাথা রাখতেই শ্রাবণের পেটে ছুরি মেরে দিল বৃষ্টি। সাথে সাথে বৃষ্টিকে ছেড়ে দিয়ে নিজের পেটের দিকে তাকালো শ্রাবণ। বৃষ্টির হাতে ধারালো ছুরি, যেটা দিয়ে শ্রাবণের পেটে ঢুকিয়ে দিয়েছে বৃষ্টি। শ্রাবণ পেটে হাত দিয়ে অবাক চোখে তাকালো বৃষ্টির দিকে। বৃষ্টির চোখে গড়িয়ে পড়ছে পানি, কিন্তু চোখে অসম্ভব রাগ দেখা যাচ্ছে স্পষ্ট। শ্রাবণ অবাক হয়ে বৃষ্টিকে বলল, বৃষ্টি, তুমি আমাকে কেন? বৃষ্টি, তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? বৃষ্টি, কেন করলে তুমি এমন? শ্রাবণের কথায় কোনো উত্তর দিল না বৃষ্টি, বরং ছুরিটা একটানে বের করে আবার ঢুকিয়ে দিল শ্রাবণের পেটে। তারপর ছুরিটা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে চলে গেল সেখান থেকে। শ্রাবণ বৃষ্টির চলে যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে লুটিয়ে পড়ল মাটিতে, আর আস্তে করে বলল, কেন করলে জান এমন? কেন এমন বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে? আমি ফিরে আসবো বৃষ্টি, ফিরে আসবো আমি, আর এই বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে তুমি। কথাগুলো বলে চারিদিক অন্ধকার হয়ে চোখ বন্ধ করে ফেলল শ্রাবণ।